১৯৮০ দশকের শেষের দিকে জাপানের অর্থনীতি এমন এক উচ্চতায় পৌঁছেছিল যা ছিল অকল্পনীয়। টোকিওতে একটি সাধারণ পার্কিং লটের দাম ছিল নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের চেয়েও বেশি। এমনকি রাজপ্রাসাদের 3.4 স্কোয়ার কিলোমিটার জমির দাম ছিল ক্যালিফোর্নিয়ার পুরো রিয়েল এস্টেট মার্কেটের চেয়ে বেশি। জাপানি কোম্পানিগুলো তখন পুরো বিশ্ব কিনছিল। ১৯৮৯ সালে মিৎসুবিশি নিউ ইয়র্কের রকফেলার সেন্টার এবং সোনি হলিউডের কলাম্বিয়া পিকচার্স কিনে নেয়। টোকিওর গিনজা এলাকায় ১ স্কোয়ার মিটার জমির দাম ছিল প্রায় $2,30,000। জাপানের স্টক মার্কেট তখন বিশ্বের ৪৫% মার্কেট শেয়ার দখল করেছিল, যেখানে আমেরিকার ছিল মাত্র ৩৩%। ১৯৮৭ সালে জাপানের স্টক এবং প্রপার্টি থেকে অর্জিত লাভ ছিল $3.4 ট্রিলিয়ন, যা ছিল তাদের জিডিপির চেয়েও বেশি। একে বলা হতো জাপানিজ ইকোনমিক মিরাকেল। কিন্তু এই উত্থান কি হঠাৎ করেই হয়েছিল, নাকি এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা? চলুন জেনে নেওয়া যাক জাপানের এই বিস্ময়কর অর্থনৈতিক গল্পের পেছনের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন আমেরিকা তাদের সাথে এক অনন্য চুক্তি করে। জাপান তার অর্থনীতি পুনর্গঠনে মনোযোগ দেবে, আর আমেরিকা জাপানের নিরাপত্তার দায়িত্ব নেবে। একে বলা হয় ইয়োশিদা ডকট্রিন। ১৯৫১ সালের ইউএস জাপান সিকিউরিটি ট্রিটির মাধ্যমে আমেরিকা জাপানে তাদের সেনা মোতায়েন করে। এর ফলে জাপানকে তার জিডিপির মাত্র 1% বা তারও কম সামরিক খাতে খরচ করতে হয়, যেখানে অন্যান্য দেশ তাদের বাজেটের বড় অংশ সামরিক খাতে ব্যয় করত। জাপান এই বিপুল অর্থ তাদের শিল্প, প্রযুক্তি এবং শিক্ষায় বিনিয়োগ করে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধ জাপানের জন্য আশীর্বাদ হয়ে আসে। আমেরিকা জাপানকে তাদের সাপ্লাই বেস হিসেবে ব্যবহার করে এবং জাপানি ফ্যাক্টরিগুলোকে বিপুল অর্ডার দেয়। টয়োটার মতো কোম্পানিগুলো যারা দেউলিয়া হওয়ার পথে ছিল, তারা হঠাৎ করেই আমেরিকান আর্মির জন্য ট্রাক তৈরির বিশাল অর্ডার পায়। ১৯৬০-এর দশকে জাপানের শিল্প মন্ত্রণালয় বা MITI একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে। তারা স্টিল, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল শিল্পের মতো সেক্টরগুলোতে সহজ শর্তের ঋণ এবং ভর্তুকি দেয়। একই সাথে তারা বিদেশ থেকে পণ্য আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। জাপান তাদের মুদ্রা ইয়েন এর মান ডলারের বিপরীতে অনেক কম রাখে, যাতে তাদের রপ্তানি সস্তা হয় এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকে। আমেরিকা এই নীতিগুলো মেনে নেয়, কারণ তারা চেয়েছিল জাপান এশিয়ায় কমিউনিজমের বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে উঠুক। এর ফলে ১৯৭০ এবং ৮০-র দশকে জাপান বিশ্বের রপ্তানি বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে অটোমোবাইল সবখানেই জাপানি পণ্যের জয়জয়কার ছিল। ১৯৮৮ সালে বিশ্বের সেরা 10টি সেমিকন্ডাক্টর কোম্পানির মধ্যে 6টিই ছিল জাপানি। কিন্তু জাপানের এই একচেটিয়া বাণিজ্যের কারণে আমেরিকার সাথে তাদের বাণিজ্য ঘাটতি বাড়তে থাকে। ১৯৮৫ সালে আমেরিকার বাণিজ্য ঘাটতির 1/3 ছিল জাপানের সাথে। এর ফলে আমেরিকা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জাপানের উপর চাপ প্রয়োগ করে। ১৯৮৫ সালে নিউ ইয়র্কের প্লাজা হোটেলে আমেরিকা, জাপান এবং ইউরোপীয় দেশগুলো একটি চুক্তি করে, যা প্লাজা অ্যাকর্ড নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে ডলারের মান কমানো হয় এবং ইয়েনের মান বাড়ানো হয়। এর ফলে জাপানি পণ্য বিদেশে দামি হয়ে যায় এবং রপ্তানি কমে আসে। রপ্তানি কমে যাওয়ায় ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দেয়, যাতে মানুষ সহজেই ঋণ নিতে পারে। এর ফলে শুরু হয় রিয়েল এস্টেট এবং স্টক মার্কেটে এক উন্মাদনা বা বাবল। মানুষ এবং কোম্পানিগুলো বিপুল ঋণ নিয়ে জমি ও শেয়ার কিনতে থাকে। কিন্তু ১৯৯০-এর দশকের শুরুতে এই বাবল ফেটে যায়। স্টক মার্কেট এবং প্রপার্টি মার্কেটে ধস নামে। ব্যাংকগুলো অনাদায়ী ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ে। শুরু হয় জাপানের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতা, যাকে বলা হয় লস্ট ডিকেডস বা হারানো দশক। জাপানের অর্থনীতি ছিল হার্ডওয়্যার বা ভারী শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু ১৯৯০-এর পর বিশ্ব অর্থনীতি সফটওয়্যার এবং ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকতে থাকে। অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো আমেরিকান কোম্পানিগুলো সফটওয়্যার এবং ডিজিটালাইজেশনে এগিয়ে যায়। কিন্তু সোনি বা প্যানাসনিকের মতো জাপানি জায়েন্টরা সেই তালে তাল মেলাতে ব্যর্থ হয়। ২০০৫ সালে অ্যাপেলের আইপডে জাপানি যন্ত্রাংশ ছিল ৭০%, কিন্তু ২০১০ সালে আইপ্যাডে তা নেমে আসে মাত্র ২০%-এ, কারণ মূল লাভ বা ভ্যালু ছিল চিপ ডিজাইন এবং সফটওয়্যারে, যা আমেরিকা নিয়ন্ত্রণ করত।
আজ জাপানের অর্থনীতি আর আগের মতো বিশ্বকে শাসন করছে না। টোকিওর শেয়ার মার্কেটের আজকের মোট মান অ্যাপল এবং এনভিডিয়ার মিলিত মানের চেয়েও কম। জাপান এখনও একটি ধনী এবং উন্নত দেশ, কিন্তু তারা আর বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি নয়।